ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মেজর হাই স্কুল ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12 এর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন আমরা ঊনবিংশ এবং বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদের প্রসার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা এশিয়াতে কিভাবে ইউরোপের যে শক্তিগুলো তারা কিভাবে এশিয়াতে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের প্রসার ঘটিয়েছিল সেই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। সেই সূত্র ধরে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব আমরা পারস্য বা বর্তমান ইরান সম্পর্কে। পারস্য বা ইরান প্রথমে ইংল্যান্ডের প্রভাবাধীনে আসে ঊনবিংশ শতকে এবং ইংল্যান্ড সেখানে কলকারখানা, শিল্প, ব্যাংক এবং ট্যাক্স কালেকশন এই সমস্ত সুযোগ সুবিধাগুলো লাভ করেছিল। কিন্তু ক্রমেই ইংল্যান্ডের ঔপনিবেশিক যে প্রভাব তার বিরুদ্ধে ইরানের জনগণ তারা বিদ্রোহ শুরু করে এবং বিদ্রোহ শুরু হওয়ার পর একসময় ইংল্যান্ডের কাছ থেকে এই সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়। ফলে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হচ্ছে, ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে এবং সেই জায়গাটাকে কাজে লাগাতে চায় রাশিয়া। 1773 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছ থেকে এই যে সুযোগ সুবিধাগুলো অর্থাৎ ব্যাংক, শিল্প স্থাপন, রেলপথ স্থাপন বা ট্যাক্স কালেকশনের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়। অন্যদিকে পারস্যের শাহ অর্থাৎ পারস্যের যিনি রাজা তিনি রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছিলেন, লোন নিয়েছিলেন এবং এতখানি লোন নিয়েছিলেন যে বলা যায় যে তিনি রাশিয়ার হাতের পুতুলে পরিণত হন, পাপেট। সেই পাপেট হওয়ার জন্য তিনি রাশিয়ার সমস্ত কথা মেনে নিতে বাধ্য ছিলেন। ফলে কি হচ্ছে, রাশিয়ার চাপের কাছে নথি স্বীকার করে শাহ এক সময় ইংল্যান্ডের যে সুযোগ সুবিধাগুলো সেই সুযোগ সুবিধাগুলো রাশিয়াকে দিতে বাধ্য হয় এবং রাশিয়া সেখানে শিল্প স্থাপন, ব্যাংক স্থাপন, রেলপথ স্থাপন এই সমস্ত সুযোগ সুবিধা লাভ করে। এমনকি শাহ রাশিয়াকে এই ধরনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে রাশিয়ার অনুমতি ছাড়া অন্য কোনো দেশকে পারস্য বা ইরানে রেলপথ স্থাপন করার পারমিশন দেওয়া হবে না। ফলে দেখা যাচ্ছে যে যে জায়গাটা ইংল্যান্ডের ছিল সেই জায়গাটা বর্তমানে রাশিয়া দখল করে নিচ্ছে, কিন্তু পারস্যের যে জনগণ তারা এই ব্যাপারটাকে মেনে নিতে পারলো না। ফলে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের জনবিক্ষোভ দেখা দিল এবং সেই বিক্ষোভের কাছে পারস্যের শাহ কিছুটা নথি স্বীকার করলেন এবং বিদ্রোহ আস্তে আস্তে বাড়তে থাকলো। এই অবস্থায় ইংল্যান্ড এবং রাশিয়া তারা দু দেশ মিলে একটা বৈঠক করলো যেটাকে বলা হচ্ছে অ্যাংলো রুশ কনভেনশন এবং সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হলো। এই অ্যাংলো রুশ কনভেনশনে সালটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দ এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইংল্যান্ড এবং রাশিয়া দুপক্ষ মিলে এই বিদ্রোহ দমনে পারস্যের শাহকে সাহায্য করবে এবং সেই বিদ্রোহ দমন করা হলে পারস্য দুটি ভাগে ভাগ হয়ে যায়। দুটি ভাগে ভাগ বলতে দেশটা ভাগ হচ্ছে না, বলা যায় যে পারস্যের মধ্যে দুটো শক্তি বলয় তৈরি হয়। দক্ষিণ দিকে পারস্যের অংশটা সেটা ইংল্যান্ডের প্রভাবে চলে আসে এবং উত্তর দিকে যে পারস্যের অংশ সেটা রাশিয়ার প্রভাবাধীন হয়ে পড়ে। এরপর আসা যাক সুদূর প্রাচ্য সম্পর্কে। প্রাচ্য বলতে পূর্ব, অর্থাৎ সুদূর প্রাচ্য বলতে সুদূর পূর্বের যে দেশগুলো, এখানে দুটো দেশের কথা মূলত বলা হচ্ছে, একটা হচ্ছে চীন, অন্যটা হচ্ছে জাপান। এই চীন এবং জাপান তারা প্রাচীন যুগ থেকে তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার সে সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল এবং তারা গর্ববোধ করত এবং তারা মনে করত যে তাদের দেশের অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, অন্য কোনো দেশের থেকে তাদের কিছু পাওয়ার প্রয়োজন নেই, বরং অন্যান্য দেশ তাদের উপর নির্ভরশীল। এই মানসিকতা থেকে চীন এবং জাপান তারা বিদেশিদের সঙ্গে সংস্পর্শ এড়িয়ে চলত। এরকমই চলছিল। এখানে জাপান প্রসঙ্গে বলা যাক যে জাপানের রাজনৈতিক অবস্থা একটুখানি আলোচনা করে নিলে পরবর্তী ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। যে জাপান প্রাচীন যুগ থেকে শোগুন শাসন ব্যবস্থার অধীনে ছিল। শোগুন শাসন ব্যবস্থা কি না, শোগুন হচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী এবং জাপানের সম্রাট ছিলেন অবশ্যই, কিন্তু একটা সময় দেখা যায় যে জাপানের প্রকৃত রাজনৈতিক ক্ষমতা সেটা প্রধানমন্ত্রীর হাতে চলে আসে এবং প্রধানমন্ত্রী দেশের শাসন ব্যবস্থার সর্বে হয়ে ওঠেন। ভারতবর্ষ এ ধরনের একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, যেটা মারাঠা সাম্রাজ্যে দেখতে পাওয়া যায়। দেখা যায় যে শিবাজির মৃত্যুর পর ধীরে ধীরে
কি হয় না, শিবাজির যে বংশধর তারা তো সম্রাট হিসাবে ক্ষমতায় রইলেন, রাজা হিসাবে ক্ষমতায় রইলেন, কিন্তু প্রকৃত ক্ষমতায় চলে যায় পেশোয়া বা প্রধানমন্ত্রীদের হাতে। জাপানে এই ধরনের একটা ব্যবস্থা চলছিল যেটাকে শোগুনেট বা শোগুনতন্ত্র বলা হচ্ছে। জাপানের যে প্রাকৃতিক সম্পদ বা ভৌগোলিকভাবে তার যে অবস্থান সেটা খুব গুরুত্বপূর্ণ। চীনও তাই। চীন বিশাল দেশ এবং চীনের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, ভৌগোলিক অবস্থান রয়েছে, সেটা ইউরোপীয় দেশগুলোর কাছে যথেষ্ট আগ্রহের কারণ ছিল এবং উপনিবেশ হিসেবে জাপান বা চীন দুটোই যথেষ্ট লোভনীয় ছিল। এই দৃষ্টিকোণ থেকে চীন বা জাপান যদিও বিদেশের বা বিদেশিদের সংস্পর্শ এড়িয়ে চলতে চাইতো, কিন্তু ইউরোপীয় দেশগুলি জাপান ও চীন সম্পর্কে আগ্রহী ছিল। এই অবস্থায় 1854 খ্রিস্টাব্দে আমেরিকার একজন জেনারেল ম্যাথিউ সি পেরি, তিনি সাতখানি জাহাজ, যুদ্ধজাহাজ, এবং সেই 7খানা যুদ্ধজাহাজে 4000 মার্কিন সৈন্য নিয়ে জাপান উপকূলে উপস্থিত হলে জাপানের যে শোগুনতন্ত্র বা শোগুন শাসন তারা কিন্তু ভীত হয়ে পড়ে এবং প্রায় বিনা যুদ্ধে ম্যাথিউ সি পেরির সঙ্গে বা বলা যায় আমেরিকার সঙ্গে একটা অপমানজনক সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। সন্ধিটার নাম হচ্ছে কানাগাওয়া সন্ধি। সালটা অবশ্যই মনে রাখবে 1854 খ্রিস্টাব্দে। এবং এই সন্ধি অনুসারে, অর্থাৎ কানাগাওয়া সন্ধি অনুসারে, জাপান আমেরিকাকে দুটো বন্দরের অধিকার ছেড়ে দিতে বাধ্য হয়। একটা হচ্ছে শিমোগা বন্দর, অন্য বন্দরটার নাম হচ্ছে হাকোডাটা বন্দর। এইভাবে দেখা যাচ্ছে যে জাপানে পশ্চিমী শক্তিগুলোর, ওয়েস্টার্ন পাওয়ারগুলোর প্রবেশ আস্তে আস্তে শুরু হচ্ছে এই কানাগাওয়া সন্ধির মধ্য দিয়ে। এবং কানাগাওয়া সন্ধির পরে পরেই 1854 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, পরের বছর 1855 খ্রিস্টাব্দে রাশিয়া এবং 1856 খ্রিস্টাব্দে হল্যান্ড জাপানকে এই ধরনেরই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে এবং জাপানে কিছু অতিরাষ্ট্রিক অধিকার আদায় করে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটলো 1867-68 খ্রিস্টাব্দ করে জাপানে যে শোগুন শাসন চলছিল, শোগুনতন্ত্র চলছিল, অর্থাৎ প্রধানমন্ত্রীর শাসন, সেই শাসনের বিরুদ্ধে, যেহেতু শোগুনরা এ ধরনের বিদেশিদের যে আক্রমণ বা প্রভাব সেটা ঠেকাতে পারেনি এবং এর ফলে শোগুনতন্ত্রের দুর্বলতা প্রকাশ পেয়েছিল, ফলে কি হচ্ছে, জাপানের জনগণ শোগুনতন্ত্রের উপর বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে এবং রাজা অর্থাৎ মেইজির ক্ষমতা ফিরিয়ে আনার দাবি করতে শুরু করে। এই ঘটনাকে জাপান ইতিহাসে বলা হচ্ছে মেইজি রেস্টোরেশন। তো মেইজি রেস্টোরেশনের ফলে জাপানের শোগুনতন্ত্রের অবসান হয় এবং জাপানে আবার সম্রাটের শাসন ফিরে আসে। জাপানের সম্রাট একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে এই সমস্ত বিদেশিদের প্রভাব আটকানো খুব কঠিন এবং বিদেশি প্রভাব আটকাতে গেলে বিদেশিরা যে বলিয়া অর্থাৎ তাদের কাছে যে টেকনোলজি, তাদের কাছে যে শিক্ষা দীক্ষা রয়েছে, সেইগুলো জাপানকে আয়ত্ত করতে হবে। জাপানের একটা সংস্কারের প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়, যার ফলে দেখা যাচ্ছে মাত্র 20 বছরের মধ্যে, প্রায় 20 বছরের মধ্যে জাপান প্রাচ্যের একটা দুর্বল দেশ থেকে একটা অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক দেশে পরিণত হয়। এবং জাপান ইউরোপের সঙ্গে যে সমস্ত অপমানজনক সন্ধিগুলি হয়েছিল, বৈষম্যমূলক চুক্তিগুলো হয়েছিল কানাগাওয়া চুক্তির মতো, সেই চুক্তিগুলি একে একে বাতিল করতে শুরু করে এবং একটা পর্যায়ে এসে দেখা যায় জাপান নিজেই এই ধরনের উপনিবেশিক বা সাম্রাজ্যবাদী পদক্ষেপ নিতে শুরু করে। এরপর আসা যাক চীন প্রসঙ্গে। জাপানের মতো চীনও বিদেশিদের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখার ব্যাপারে কোনো আগ্রহী ছিল না। তারা নিজেদের কালচার সম্পর্কে গর্বিত ছিল, কিন্তু চীনের যে প্রাকৃতিক সম্পদ, চীনের যে জনসংখ্যা, চীনের যে বাজার, সেটা ইউরোপীয়দের কাছে ব্যাপক লোভনীয় একটা ব্যাপার ছিল। ফলে ইউরোপীয় ব্যবসায়ীরা তারা কিন্তু চীনের সঙ্গে বাণিজ্য করতে প্রচন্ড আগ্রহী ছিলেন। চীনের সঙ্গে ইউরোপের প্রথম পরিচয় হয় মার্কো পোলোর মাধ্যমে। মার্কো পোলো চীনে ইউরোপ থেকে এসেছিলেন প্রথম মানুষ যিনি চীন দেশে এসেছিলেন ইউরোপ থেকে, এবং পরবর্তীকালে চীনে তিনি দীর্ঘদিন থাকেন, সেখানে প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এবং শেষ বয়সে তিনি দেশে ফিরে যান এবং তার মাধ্যমে, তার লেখার মধ্য দিয়ে চীন দেশ সম্পর্কে ইউরোপীয়রা বেশ করে জানতে পারে। পরে 16 শতকে পর্তুগিজদের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। পরের শতকে অর্থাৎ 17 শতকে হল্যান্ড, ইংল্যান্ড, স্পেন
এই সমস্ত দেশগুলোর সঙ্গেও চীনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও আমি যেমন আগেই বলেছি যে চীনারা ইউরোপীয়দের সঙ্গে বা অন্য কোনো বাইরের দেশের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। ফলে এই সমস্ত বণিকদের উপর নানা রকম বৈষম্যমূলক বা অপমানজনক নিয়ম কানুন চাপানো হয়। যেমন তারা শুধুমাত্র ক্যান্টন বন্দর থেকে ব্যবসা বাণিজ্য করতে পারবে, বন্দরের একটা নির্দিষ্ট এলাকার বাইরে তারা যেতে পারবে না, তাদের কোনো রকম নাগরিক অধিকার থাকবে না, তাদের সুরক্ষার দায়িত্ব চীন নেবে না। এই সমস্ত নানা রকম অপমানজনক ব্যাপার স্যাপার এই সমস্ত ইউরোপীয় বণিকদের উপর চাপানো হয়। তা সত্ত্বেও যেহেতু ব্যবসাটি ছিল লাভজনক, ইউরোপের এই সমস্ত দেশগুলি চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। প্রথম বিরোধ শুরু হলো ইংল্যান্ডের সঙ্গে, এবং সেটা শুরু হলো আফিমকে কেন্দ্র করে। আফিমের ব্যবসাকে কেন্দ্র করে ইংল্যান্ডের সঙ্গে চীনের একটা বিরোধ শুরু হলেও সেই বিরোধ শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত গড়িয়ে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আফগানিস্তান এবং ভারত থেকে আফিম নিয়ে গিয়ে চীনে সেই আফিমের ব্যবসা শুরু করে, এবং বলা যায় যে ব্রিটিশরা সুকৌশলে চীনের জনগণের মধ্যে আফিমের নেশার একটা প্রসার শুরু করে। ফলে দেখা যায় একটা পর্যায়ে যে চীনের বিশাল সংখ্যক মানুষ তারা আফিমের নেশায় বুঁদ হয়ে গিয়ে সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে নেশার ঘরে পড়ে থাকছে সারাদিন। এইরকম অবস্থায় চীনের সম্রাট তিনি সিদ্ধান্ত নিলেন যে এই আফিমের ব্যবসা বন্ধ করতে হবে। কিন্তু যেহেতু আফিমের ব্যবসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা বিশাল লাভজনক ব্যবসা ছিল, তাদের ব্যবসাটা বন্ধ করতে রাজি হলো না, এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো ওপিয়াম ওয়ার বা ওহিফেন যুদ্ধ বা আফিমের যুদ্ধ, যে নামে ডাকি। যুদ্ধ শুরু হলো 1839 খ্রিস্টাব্দে এবং যুদ্ধ শেষ হয় 1842 খ্রিস্টাব্দে। বলা বাহুল্য যে চীন এত বড় দেশ হয়েও ইংল্যান্ডের নৌবাহিনীর কাছে কিন্তু পরাজিত হয়, যার ফলে একটা অপমানজনক সন্ধি, যে সন্ধির নাম হচ্ছে নানকিং এর সন্ধি, সালটা হচ্ছে 1842 খ্রিস্টাব্দ। অবশ্যই সাল এবং নামটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ সন্ধি। নানকিং এর সন্ধি 1842 খ্রিস্টাব্দ। এই সন্ধিটা স্বাক্ষর করতে চীনের সম্রাট বাধ্য হয়, এবং এই সন্ধির মাধ্যমে চীন ইংল্যান্ডে বেশ কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়। যেমন প্রথম দাবিটা ছিল হংকং নামে একটা দ্বীপ, যেটা চীনের পাশে অবস্থিত, সেই দ্বীপটা ব্রিটিশদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। 99 বছরের লিজ এই চুক্তিতে হংকং ব্রিটিশদের অধিকারে চলে আসে। এছাড়াও ক্যান্টন বন্দর তো ব্যবসা বাণিজ্যের জন্য এর আগে খুলে দেওয়া হয়েছিল। ক্যান্টন ছাড়াও আরো 5টা বন্দর ইউরোপীয়দের ব্যবসা বাণিজ্যের জন্য ছেড়ে দেওয়া হয়, এবং সেই বন্দরগুলিতে ইউরোপের শক্তিগুলো, শুধুমাত্র ইংল্যান্ড নয়, ইউরোপের অন্যান্য শক্তিগুলিও অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে, যেখানে তাদেরকে এর আগে বেশ কিছু বিধিনিষেধ এবং অপমানজনক নিয়মকানুন মানতে হতো। সেক্ষেত্রে এরা আবার নিজেদের কিছু অতিরিক্ত অধিকার আদায় করে নেয়। এছাড়াও এই নানকিং এর চুক্তি উপলক্ষ নিয়ে আমেরিকা, ফ্রান্স, স্পেন, সুইডেন, নরওয়ে এই সমস্ত ইউরোপীয় শক্তিগুলি চীনের সঙ্গে অনুরূপ চুক্তি বা সন্ধি করার দিকে এগিয়ে যায়। ইংল্যান্ড কিন্তু নানকিং এর সন্ধি দ্বারা খুশি ছিল না। ফলে খুব শীঘ্রই 1856 থেকে 1858 খ্রিস্টাব্দে আবার এই আফিমকে কেন্দ্র করে শুরু হয় দ্বিতীয় ওহিফেন যুদ্ধ বা সেকেন্ড ওপিয়াম ওয়ার। এর ক্ষেত্রে ইংল্যান্ড একা ছিল না, ইংল্যান্ডের সঙ্গে যোগ দেয় ফ্রান্স, এবং বলা বাহুল্য চীন এক্ষেত্রেও পরাজিত হয়। এবং চীন পরাজিত হওয়ার পর ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে আরেকটি অপমানজনক সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়, যে সন্ধিটির নাম তিয়েনসিন। তিয়েনসিন এর সন্ধি, সালটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দ। এক্ষেত্রে অবভিয়াসলি আরো কিছু বাড়তি সুযোগ সুবিধা আদায় করে নেওয়া হয়। যেমন এর আগেই 5টি বন্দর, ক্যান্টন সহ 5টি বন্দর ইউরোপীয়দের ব্যবসা বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়েছিল। এখন আবার নতুন করে আরো 11টি বন্দর ইউরোপীয়দের ব্যবসা বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়। এছাড়াও এই সমস্ত বন্দরগুলোতে ইউরোপীয় শক্তিগুলি কিছু অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলা যায় যে ইউরোপীয়দের উপর চীনের যে আইন, সে আইন কার্যকর হবে না। অর্থাৎ কোন ইউরোপীয় যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে তার বিচার চীনের আইন অনুযায়ী হবে না। শক্তিগুলি চীনের বন্দরগুলিতে দূতাবাস স্থাপন এবং খ্রিস্ট ধর্ম প্রচারের সুযোগ পায়। এরপর আসা যায় জাপান প্রসঙ্গে, যে জাপান একসময় ইউরোপীয় শক্তির উপনিবেশ পরিণত হতে যাচ্ছিল। দেখা যাচ্ছে খুব দ্রুত
সেই জাপান নিজেকে শক্তিশালী করে তোলে, যেটা আমি এর আগে আলোচনা করলাম। এবং দেখা যাচ্ছে জাপান নিজেই একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং চীনের কোরিয়া অঞ্চল জাপান আক্রমণ করে 1894 খ্রিস্টাব্দে। ফলে 1894-95 খ্রিস্টাব্দে চীন জাপানের মধ্যে একটি যুদ্ধ হয় এবং ছোট্ট জাপান দেশটির কাছে চীনের মধ্যে বিশাল দৈত্যাকার দেশ সে পরাজিত হয় এবং 1895 খ্রিস্টাব্দে চীন জাপানের সঙ্গে একটা অপমানজনক সন্ধি শিমোনোসেকির সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই শিমোনোসেকির সন্ধি শর্তগুলো কি সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করে নেব। শিমোনোসেকির সন্ধির শর্ত হিসাবে জাপান চীনের মাঞ্চুরিয়ার লিয়াওটুং উপদ্বীপ, ফরমোজা এবং পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ দখল করে। এছাড়াও বেশ কয়েকটি বন্দর, চীনের বেশ কয়েকটি বন্দর জাপানের ব্যবসা বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়। আরেকটা অধিকার জাপান লাভ করেছিল, সেটা হচ্ছে চীনে ব্যবসা বাণিজ্য করার, শিল্প স্থাপন, কারখানা স্থাপন করার অধিকার জাপান লাভ করেছিল। আরেকটা ব্যাপার হচ্ছে কোরিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় শিমোনোসেকি সন্ধিতে, কিন্তু খুব শীঘ্রই দেখা যাচ্ছে জাপান এই সন্ধির শর্ত ভঙ্গ করে কোরিয়া দখল করে নেয়। শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরের মাধ্যমে জাপান চীনের লিয়াওটুং উপদ্বীপটি দখল করতে চলেছিল, কিন্তু সেক্ষেত্রে জাপানকে বাধা দেয় রাশিয়া এবং জাপানের কাছ থেকে লিয়াওটুং দখল করে নেয় রাশিয়া। শুধু লিয়াওটুং নয়, লিয়াওটুং অবস্থিত পোর্ট আর্থার এই বন্দরটাও রাশিয়ার দখলে চলে আসে। রাশিয়া পোর্ট আর্থার থেকে রেলপথ তৈরি করে সেই পোর্ট আর্থারের সঙ্গে ট্রান্স সাইবেরিয়ান যে রেলপথ, রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, সেই ট্রান্স সাইবেরিয়ান রেলপথকে সংযুক্ত করে। অন্যদিকে রাশিয়া আবার এক ধাপ এগিয়ে গিয়ে চীনের উত্তর দিকে অবস্থিত মঙ্গোলিয়া দখল করে এবং মঙ্গোলিয়াতে রাশিয়া একটা বন্দর স্থাপন করে। বন্দরটির নাম হচ্ছে ভ্লাদিভস্টক। সেই ভ্লাদিভস্টক থেকে আবার রেলপথ নির্মাণ করে রাশিয়া সেই ভ্লাদিভস্টককে রাশিয়ার অন্যতম বড় শহর সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সংযুক্ত করে। এভাবে দেখা যাচ্ছে চীনে রাশিয়ার যে আগ্রাসন, সেই রাশিয়ার আগ্রাসন বৃদ্ধি পেতে থাকে। এইভাবে যখন চীন কার দখলে আসবে সেই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া এবং জাপানের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। সে অবস্থায় ইউরোপের অন্যান্য শক্তিগুলি তারা এবার পিছিয়ে থাকে কেন? তো তারাও চীনের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। সদ্য শক্তিশালী হয়ে ওঠা জার্মানি সে কি করে না, কিয়াওচাও বন্দর, চীনের কিয়াওচাও বন্দর সেটি দখল করে। তারপর আস্তে আস্তে শান্টুং প্রদেশটায়, যে প্রদেশে কিয়াওচাও বন্দর অবস্থিত, সেই শান্টুং প্রদেশটা পুরোটাই তার দখলে নিয়ে চলে আসে। অন্যদিকে ইংল্যান্ড সেও একইভাবে এগিয়ে এসে চীনের অন্যতম প্রধান নদী ইয়াংসি, আমরা জানি চীনের দুটি প্রধান নদী হুয়াংহো ও ইয়াংসি কিয়াং, সেই ইয়াংসি নদী উপত্যকায় ইংল্যান্ড তার প্রভাব বিস্তার করে। অন্যদিকে ফ্রান্স সেও পিছিয়ে থাকেনি। ফ্রান্স কি করলো না, ফ্রান্স ইন্দোচীন, বর্তমানে যে জায়গাটার নাম হচ্ছে ভিয়েতনাম, সেই ইন্দোচীনের আনাম বন্দর থেকে চীনের ভেতর পর্যন্ত রেলপথ তৈরি করার অধিকার আদায় করে নেয়। এইভাবে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে গোটা চীন দেশে ইউরোপের বিভিন্ন দেশগুলো তাদের এক একটা প্রভাব এলাকা তৈরি করার চেষ্টা করছে। এখানে বলা প্রয়োজন যে ভারতবর্ষে যেমন পুরোটাই বলা যায় যে ব্রিটিশ অধিকারে চলে এসেছিল, চীন কিন্তু সেই ব্যাপারটি হয়নি। চীনে কোনো একটি দেশ তার প্রভাব পুরোটা বিস্তার করতে পারেনি এবং চীন বিভিন্ন দেশের ছোট ছোট প্রভাবাধীন এলাকায় পরিণত হয়। এইভাবে যখন চীনের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ইউরোপীয় শক্তি বা বলা যায় জাপান হিসেবে সে একটা এশিয়া শক্তি, তো বিভিন্ন শক্তির প্রভাবাধীন এলাকায় বিভক্ত হয়ে পড়ছে, আমেরিকার সন্দেহ হলো যে আমেরিকা হয়তো চীনে আর সেভাবে সুযোগ সুবিধা পাবে না। এই অবস্থায় আমেরিকার পররাষ্ট্র সচিব, মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র সচিব স্যার জন হে 1899 খ্রিস্টাব্দে তার বিখ্যাত নীতি ঘোষণা করলেন। নীতিটিকে বলা হচ্ছে মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসি। এখানে বলা হলো যে চীনে যে বিভিন্ন শক্তিগুলি তাদের প্রভাব বলয় তৈরি করেছে, আমেরিকাকে তার সমস্তগুলিতে সমান বাণিজ্য অধিকার দিতে হবে। এইভাবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চেষ্টা করে।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আমেরিকার এই পলিসি অর্থাৎ মুক্তদান নীতিকে আরেকটি নাম দিয়েছেন। নামটি হলো অদৃশ্য সাম্রাজ্যবাদ বা ইনভিজিবল ইম্পিরিয়ালিজম। 1900 খ্রিস্টাব্দে চীনে একটা ঘটনা ঘটে, একটা বিদ্রোহ হয়। বিদ্রোহটির নাম হচ্ছে আই হো চুয়ান, যদিও এই বিদ্রোহ বক্সার বিদ্রোহ নামে বেশি পরিচিত। তো এই বিদ্রোহের অজুহাতে রাশিয়া একটা কাজ করে। কি করে? রাশিয়া ইতিমধ্যে মাঞ্চুরিয়া অঞ্চলে রেলপথ তৈরি করেছিল এবং সেই রেলপথ রক্ষা করার অজুহাতে, বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করার অজুহাতে রাশিয়া চীনের মাঞ্চুরিয়াতে একদল সৈন্য পাঠায় এবং বলা যায় যে এই বিদ্রোহের অজুহাতে রাশিয়া মাঞ্চুরিয়াকে দখল করে নেয়। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কে না? জাপান। ফলে জাপান এবং রাশিয়ার মধ্যে শুরু হয় রুশ জাপান যুদ্ধ 1904-05 খ্রিস্টাব্দে। এই যে রুশ জাপান যুদ্ধ, এটা ইতিহাসে একটা বিরাট ঘটনা। কারণ রাশিয়ার মতো পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আয়তনের দিক দিয়ে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সেই রাশিয়া যে দৈত্যের আকারের দেশ, সে সামান্য একটা ছোট্ট বামন দেশ জাপানের কাছে পরাজিত হয় এবং 1905 খ্রিস্টাব্দে রাশিয়া জাপানের সঙ্গে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির মাধ্যমে ইতিমধ্যে জাপান রাশিয়ার কাছে যে লিয়াওটুং বন্দর হারিয়েছিল, হাতছাড়া হয়েছিল, সেই লিয়াওটুং বন্দর আবার ফিরে পায়। শুধু তাই নয়, 1911 খ্রিস্টাব্দের মধ্যে জাপান সমগ্র কোরিয়া অঞ্চলটা নিজের অধিকারে নিয়ে আসে। আরেকটা ঘটনা ঘটছে যে জাপান এইভাবে যে রাশিয়াকে পরাজিত করলো, তার ফলে এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম জাপান ইউরোপের কাছে একটা সমীহ আদায় করে নিল। ইউরোপের দেশগুলি জাপানকে একটা সম্মানের চোখে দেখতে শুরু করলো, যার ফলে জাপানের সঙ্গে ইঙ্গো জাপান চুক্তি 1902 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এরপর জাপানের যে সাম্রাজ্যবাদী মনোভাব, সেটা কিন্তু বাড়তে থাকে এবং আমরা দেখতে পাই যে ধীরে ধীরে জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে, যার পূর্ণ বিকাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখতে পাবো।